হ্যালো স্টুডেন্ট অল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 9-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 2 থার্ড সামেটিভ। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, লাইক কিন্তু অবশ্যই করো। আর সাবস্ক্রাইব করবে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের পরিচিত বন্ধু বান্ধবীদেরকে কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করব রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 2 পেজ 215। আমরা শর্ট কোশ্চিন শুরু করব, 1 থেকে শুরু করব। খুব ভালো করে দেখবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলছে কোনটি সসীম দশমিক ভগ্নাংশ নয়? সসীম দশমিক ভগ্নাংশ নয়, এর মধ্যে কোনটি সসীম দশমিক ভগ্নাংশ না সেটা আমাকে বের করতে হবে। এখানে 4টা অপশান আছে, একটা 16-র 125, 3-এর 8, 4-এর 7 আর 9-এর 20। এবার প্রশ্ন হচ্ছে সসীম ভগ্নাংশ আমরা কি করে বুঝবো? যেসব মূলদ সংখ্যার হরের মধ্যে শুধুমাত্র 2 আর 5 উৎপাদক থাকবে, হরের উৎপাদক কেবলমাত্র 2 আর 5 হবে, সেই মূলদ সংখ্যাই হবে সসীম ভগ্নাংশ। আর যদি অন্য কোনো উৎপাদক থাকে, যদি 3 থাকে, 7 থাকে, অথবা 3, 7, মনে করো 9, তাহলে 9 তো না, 9, 3 হয়ে গেল, 3 আর যদি 7 থাকে তাহলে সেটা কিন্তু সসীম ভগ্নাংশ নয়। ঠিক আছে, আর তার মানে হচ্ছে যেসব মূলদ সংখ্যার হরের মধ্যে কেবলমাত্র 2 এবং 5 উৎপাদক থাকবে, সেই মূলদ সংখ্যাকে আমরা বলবো সসীম ভগ্নাংশ। আর যার মধ্যে অন্য কোনো উৎপাদক থাকবে, যেমন 3 থাকবে, 5 থাকবে অথবা 7 থাকবে, সেটা হচ্ছে সসীম ভগ্নাংশ নয়। তাহলে আমাদের এখানে 4টা অপশান আছে, আমরা প্রত্যেকটা অপশান দেখব যে কোনটা সসীম ভগ্নাংশ আর কোনটা নয়, সসীম ভগ্নাংশ নয়। প্রথমে দেখো এ নম্বর দেখছি, এ নম্বর দেখো, এখানে আছে 16 নিচে 125। এবার কিন্তু আমরা 125কে ভাঙছি, 5 দা ভাঙলে 25, 5 দা ভাঙলে 5, তার মানে হচ্ছে 125 ইকুয়াল টু 5, 5-এর কিউ। তার মানে এটা হচ্ছে সসীম ভগ্নাংশ। লিখব সসীম ভগ্নাংশ, সসীম ভগ্নাংশ। আমি আবার বলছি, যেসব মূলদ সংখ্যার হরের মধ্যে কেবলমাত্র 2 আর 5 উৎপাদক থাকবে, সেটাই হবে হচ্ছে সসীম ভগ্নাংশ। দেখো এর মধ্যে 5 আছে উৎপাদক, শুধুমাত্র 5 আছে, অথবা শুধুমাত্র 2 আছে, অথবা 2, 5 দুটোই আছে, আর সেটা হচ্ছে সসীম ভগ্নাংশ। আর যেসব মূলদ সংখ্যার হরে 2, 5 আছে এবং সঙ্গে আবার 7ও আছে বা 3 আছে, আর সেটা হচ্ছে সসীম ভগ্নাংশ নয়, আর সেগুলো হচ্ছে অসীম ভগ্নাংশ। ঠিক আছে, এবার চলে আসতেছি বি নম্বর। দেখো বি হচ্ছে 3-এর নিচে 8। এবার আমরা 8কে ভাঙাচ্ছি, 2 দিয়ে করলে 4, আর 2 দিয়ে করলে 2, তার মানে 8 ইকুয়াল টু 2-এর কিউ। তার মধ্যে দেখো এখানে 2 আছে, 8-এর সাধারণ উৎপাদক হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে সসীম ভগ্নাংশ। এটাও কিন্তু সসীম ভগ্নাংশ। কমপ্লিট। এবার চলে আসতেছি সি। সি এর দেখা হচ্ছে 4-এর 7। এইবার আমরা যদি 7কে ভাঙি, 7কে ভাঙলে 1, তাহলে 7 ইকুয়াল টু 7 গুণন 1। তাহলে দেখো এর উৎপাদক কিন্তু 2, 5 নাই, শুধু 7, তাহলে এটা কিন্তু সসীম ভগ্নাংশ নয়। আমরা লিখব সসীম ভগ্নাংশ, সসীম ভগ্নাংশ নয়। তাহলে এটা কিন্তু সসীম ভগ্নাংশ নয়, এর হরের
উৎপাদক কিন্তু 7 হচ্ছে, আর যেটা সসীম হবে সেটা 2 আর 5 থাকবে। 2 থাকতে পারে, সবই 2 হতে পারে, সবই 5 হতে পারে, অথবা 2 5 হতে পারে। কিন্তু অন্য যদি উৎপাদক থাকে 7 3, তাহলে 5 7 3, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা সসীম ভগ্নাংশ হবে না। কমপ্লিট। তাহলে এটা হচ্ছে সসীম ভগ্নাংশ নয়। এবার চলে আসতেছি ডি নম্বর, 9-এর নিচে 20। এবার দেখো আমরা 20-কে ভাঙছি, 2 দিয়ে করলে 10, 2 দিয়ে করলে 5, তার মানে 20 ইকুয়াল টু 2 স্কোয়ার গুণন 5। দেখো 20-র কিন্তু ভগ্নাংশ 2 আর 5, দুটা 2 একটা 5, তার মানে এটা হচ্ছে সসীম ভগ্নাংশ। সসীম ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কে হবে কোনটা সসীম ভগ্নাংশ নয়, কোনটা সি। তাহলে সসীম ভগ্নাংশ নয় হচ্ছে সি। আমার অ্যান্সার লিখবো হচ্ছে সি, এটা হচ্ছে অ্যান্সার। আমি লাস্ট একবার বলে নিচ্ছি, যেসব মূলদ সংখ্যার হরের সাধারণ উৎপাদক 2 এবং 5 হবে সেটাই হচ্ছে সসীম ভগ্নাংশ। এবং 2 5-এর সঙ্গে যদি অন্য কোনো উৎপাদক থাকে, যেমন মনে করো 7 থাকলো, 3 থাকলো, সেক্ষেত্রে সেই ভগ্নাংশটি সসীম হবে না, সেটা অসীম ভগ্নাংশ হবে। ঠিক আছে, তাহলে খুব ভালো কথা। দেখো এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। এর 2 নম্বর দেখো প্রশ্ন আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? এখানে কিন্তু অনুপাত দেওয়া আছে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। আমরা কিন্তু ধরে নেব যে ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 10x টাকা, আর ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 11x টাকা। যেহেতু এখানে অনুপাত আছে, আমরা কিন্তু পাশে একটা কিছু ধরে নেব, কিন্তু একটা এক্স ধরে নেব পাশে, কিন্তু ঠিক এটা অ্যাকুরেট না। অনুপাত মানে ছোট করার পর আমরা কিন্তু পাশে একটা এক্স, একটা কে, যে কোনো একটা কিছু ধরে নেব, কিন্তু সংখ্যা ধরে নেব। লিখে ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য ইকুয়াল টু 10x টাকা, আর ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 11x টাকা। অতএব লাভ ইকুয়াল টু যখন লাভ হবে আমরা কিন্তু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব, আর যখন ক্ষতি হবে তখন আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করব। ঠিক আছে, যেহেতু লাভ হচ্ছে তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 11x মাইনাস 10x ইকুয়াল টু x টাকা। এবার আমাকে কিন্তু শতকরা লাভ বের করতে হবে, আর সবসময় মনে রেখে দিবি যে শতকরা লাভ বের করতে হলে আমরা কিন্তু ক্রয় মূল্য থেকে ধরবো। এখানে ক্রয় মূল্য হচ্ছে 10x টাকা, তাহলে আমরা লিখবো যে 10x টাকায় লাভ হয় ইকুয়াল টু x টাকা। 1 হলে কত আর 100 হলে কত? যখনই শতকরা লাভ যাবে সবসময় ক্রয় মূল্য যেটা তার উপর, ক্রয় মূল্যের উপর, কিন্তু এটা কিন্তু মনে রেখে দেবে, ক্রয় মূল্যের উপর লিখবো যে 10x টাকায় লাভ হয় ইকুয়াল টু x টাকা। অতএব 1 টাকায় লাভ হয় ইকুয়াল টু x এর নিচে 10x টাকা। অতএব 100 টাকায় লাভ হয় ইকুয়াল টু x গুণন 100, আর নিচে হচ্ছে 10x, সমান সমান 10 টাকা, সমান সমান 10 টাকা। তাহলে লাভ এখানে হচ্ছে 10 টাকা। ঠিক আছে, এবার আমরা অপশান দেখবো। অপশান এ হচ্ছে 9 টাকা, অপশান বি হচ্ছে 11 টাকা, অপশান সি হচ্ছে 10.1 টাকা, আর অপশান ডি হচ্ছে 10 টাকা। তাহলে আমার অ্যান্সার হবে ডি। তো আমরা লিখবো হচ্ছে ডি অ্যান্সার হচ্ছে ডি। খুব ভালো করে দেখবে। তাহলে একটা কথা কিন্তু তোমরা অবশ্যই মনে রেখে দিবে যে শতকরা লাভ বের করতে হলে আমরা কিন্তু সব সময় ক্রয় মূল্য ধরবো। ক্রয় মূল্য যেটা তার উপর লাভ হয়, 1 হলে কত, 100 হলে কত। ঠিক আছে, মনে রেখে দিবে। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। দেখো প্রশ্ন আছে 2 × 4⁴ ফার্স্ট ব্র্যাকেটে x স্কোয়ার, তারপর স্কোয়ার বর্গ +1, যেখানে x একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা।
অখণ্ড ধনাত্মক সংখ্যা, বলছে এর একক স্থানীয় মান কত হবে সর্বদা, একক স্থানীয় মান সর্বদা কত হবে। এখানে দেওয়া আছে 4x তার স্কোয়ার 2 × 4x তার স্কোয়ার প্লাস 1, যেখানে এক্স একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা। অখণ্ড এক্স এর মান আমরা 1 ধরতে পারি, 2 ধরতে পারি, 3 ধরতে পারি, 4 ধরতে পারি, তুমি যাই ধরো। একক স্থানীয় মানটা, একক স্থানীয় মানে একক দশক শতক একক স্থানীয় মান কত হবে সেটা আমাকে বের করতে হবে। এখানে দেখো, এখানে আছে মনে করো এরকম আছে 2 × 4x তার স্কোয়ার প্লাস 1। আমি কিন্তু এখানে এক্স এর মান কিন্তু 1 ধরলাম, দেখো 1 ধরছি, দেখো একই মান আসবে। যদি 1 ধরি ঠিক এরকম দাঁড়াবে 2 × 4x1 তার স্কোয়ার প্লাস 1। যদি আমি 1 ধরি, মনে করি আমি 1 ধরলাম, এখানে বলছে যেখানে এক্স একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, এক্স একটা অখণ্ড ধনাত্মক সংখ্যা, তুমি যা ইচ্ছা তাই ধরতে পারো, 1 ধরো, 2 ধরো, 3 ধরো, 4 ধরো, সবই একক স্থানীয়। একক স্থানীয় মানটা কিন্তু একই আসবে। আমরা দেখে নিচ্ছি, টেস্ট করে নিচ্ছি। তাহলে যদি 1 ধরি, তাহলে এখানে 4, 4 × 8, তাহলে এখানে হচ্ছে 8 স্কোয়ার 64 প্লাস 1 তার মানে 65। তাহলে এখানে একক স্থানীয়, এখানে একক হচ্ছে 5 আর দশক হচ্ছে 6, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা এক্স এর মান যদি 2 ধরি, তাহলে কি হচ্ছে দেখি। 2 × 4x তার হচ্ছে স্কোয়ার প্লাস 1, 2 × 4 তার স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস 1। দেখো 4 × 16, 16 × 2 = 32, 4 × 16, 16 × 2 = 32, 32 স্কোয়ার মানে 32 × 32, ঠিক এইরকম 32 × 32 প্লাস 1। আমরা দেখো, আমার কিন্তু একক স্থানীয় দরকার। দেখো, আমরা যদি 32 আর 32 গুণ করি, তাহলে একক স্থানীয় কিন্তু এখানে একক স্থানীয় হবে কিন্তু 4, একক স্থানীয় 4 হবে কিন্তু। তার সঙ্গে যে 1 যোগ করি, এটাও কিন্তু একক স্থানীয় 5, একক স্থানীয় 4 হবে। 32 32 গুণ করলে 1296, বা 4 2 × 4 32 32 হচ্ছে, দেখি গুণ করে দেখি, 32 32 2 × 4 6, 3 × 6, 3 × 9, 4 6 12 2, 1024, এটা হচ্ছে 1024। তাহলে একক এখানে তাহলে কত হচ্ছে 5025। তাহলে দেখো এখানে একক স্থানীয় কিন্তু 5, দশক স্থানে 2, শতক স্থানে 0 আর হাজার স্থানীয় হচ্ছে 1। তাহলে দেখো একক স্থানে কিন্তু 5, ঠিক আছে। এবার তোমার মনে আরো সন্দেহ হচ্ছে যে মাস্টারমশাই, যদি আমরা এক্স এর মান 3 ধরি, তবুও কি একক স্থানে 5 হবে? আমরা টেস্ট করে দেখি। এবার আমরা এক্স এর মান 3 ধরছি, 2 × 4x তার স্কোয়ার প্লাস 1, তাহলে 2 × 4³ তার স্কোয়ার প্লাস 1। 4 কিউ কিন্তু 64, 4 কিউ 64, 4 × 16, 4 × 64, 64 দ্বিগুণ 128, তাহলে কিন্তু 128 তার স্কোয়ার প্লাস 1। এখানে দেখো, যদি আমরা 128 আর 128 গুণ করি, 8 8 64, একক স্থানে কিন্তু 4 আসবে, একক স্থানে 4 আসবে। তার সঙ্গে 1 যোগ করলে, তার সঙ্গে যে আমরা 1 যোগ করি, তাহলে একক স্থানে কিন্তু 5ই হবে। একক স্থানে কত হবে? 5 হবে। তুমি তাহলে এখানে এক্স এর মান তুমি যাই ধরো, একক স্থানীয় কিন্তু 5 হবে। যেহেতু 4 আছে, তার সঙ্গে 1 যোগ, একক স্থানীয় কিন্তু 5 হবে। তাহলে আমার এখানে দেওয়া আছে 1 3, এ নম্বর 1, বি নম্বর 3, সি নম্বর 5। আমার অ্যান্সার হবে সি। এখানে অ্যান্সার হবে হচ্ছে সি, ঠিক আছে। এখানে বলে দিচ্ছে যেখানে এক্স একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, এক্স এর মান তুমি একটা অখণ্ড ধনাত্মক সংখ্যা ধরো, যা ইচ্ছা তাই ধরো, একক স্থানে কিন্তু সবসময় 5 হবে। তুমি 3 এর পর 4 ধরো, 5 ধরো, একক স্থানীয় কিন্তু 5ই হবে কিন্তু, ঠিক আছে। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট 1 এর 4 নম্বর, দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে দেখবে। দেখো প্রশ্ন কি আছে, বলছে y = 4x + 5,
ওয়াই ইকুয়াল টু 4x প্লাস 5 সমীকরণের লেখচিত্রটি, মানে এই লেখচিত্রটি কীরূপ হবে? এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, না কোনো অক্ষেরই সমান্তরাল নয়, অথবা মূল বিন্দুগামী, কোনটা হবে? তোমরা কিভাবে বুঝবে? এখানে একটা সমীকরণ দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু 4x প্লাস 5, বলছে এই সমীকরণটি এক্স অক্ষের সমান্তরাল হবে, না ওয়াই অক্ষের সমান্তরাল হবে, না মূল বিন্দুগামী হবে, না কোনো অক্ষেরই সমান্তরাল হবে না, কোনটা হবে? কিভাবে বুঝবে? আমি বলে নিচ্ছি, খুব ভালো করে শুনবে। এক্স অক্ষের সমান্তরাল হবে তখনই যখন ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। ওয়াই ইকুয়াল টু ধ্রুবক হলে এক্স অক্ষের সমান্তরাল হবে। এখন প্রশ্ন হচ্ছে ধ্রুবকটা কি? আমি পরে দেখা দিচ্ছি পড়ে। আবার যদি ওয়াই এক্স ইকুয়াল টু যদি ধ্রুবক হয় তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল, আবার ওয়াই ইকুয়াল টু ধ্রুবক হলে এক্স অক্ষের সমান্তরাল। আবার যদি আমরা এক্সের মান 0, ওয়াইয়ের মান 0 বসাই, সেখানে টোটাল মানটা যদি 0 হয়, যেহেতু মূল বিন্দুগামী মানে ও বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0, মূল বিন্দু মানে ও, এর স্থানাঙ্ক কি 0,0, আমরা যদি এখানে যে সমীকরণে এক্সের মান 0, ওয়াইয়ের মান 0 বসাই, যদি টোটাল মানটা 0 হয়, তাহলে কিন্তু লেখচিত্রটা কিন্তু মূল বিন্দুগামী হবে কিন্তু। ঠিক আছে, আমরা দেখব, প্রত্যেকটাই দেখব, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরম ধরনের দেয় যে একটা সমীকরণ দেয়, বলবে যেটা এক্স অক্ষের সমীকরণ কিংবা ওয়াই অক্ষের সমীকরণ কিংবা মূল বিন্দুগামী কিংবা কোনো অক্ষেরই সমীকরণ নয়, সেটা কি করে তুমি বুঝবে? দেখো, প্রথমে আমি একটা দেখাচ্ছি। মনে করো এরম একটা সমীকরণ আছে যে 3x প্লাস 4 ইকুয়াল টু 0। মনে করো এরম একটা সমীকরণ আছে, তার মানে 3x ইকুয়াল টু -4, অতএব এক্স ইকুয়াল টু -4/3। তার মানে এটা কিন্তু ধ্রুবক, এটা কিন্তু ধ্রুবক হলে কিন্তু এটা কিন্তু ধ্রুবক। এটা যদি ধ্রুবক হয় তাহলে এই সমীকরণটা কিরূপ হবে? এটা হবে ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল। এই সমীকরণটা হবে কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল, যেহেতু এক্স ইকুয়াল টু ধ্রুবক, এটা কিন্তু ধ্রুবক। তার মানে লিখবো এখানে লেখচিত্রটি ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তাহলে এক্ষেত্রে এটাকেই বলা হচ্ছে ধ্রুবক, এটাকেই ধ্রুবক বলা হচ্ছে কিন্তু। এটা মানেই হচ্ছে ধ্রুবক, মানে এখানে এক্স দেওয়া আছে, ওয়াই নাই। এক্ষেত্রে যে তুমি লেখচিত্র হবে সেটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল হবে, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের উপর হবে না। তাহলে এক্স ইকুয়াল টু 0, যদি এক্স ইকুয়াল টু 0 হয় তাহলে ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে, লেখচিত্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে। দরকার নেই আমার। এবার নেক্সট চলে আসতেছি, মনে করো এরম যদি থাকে একটা, মনে করো 3y -4 ইকুয়াল টু 0, মনে করো এরম থাকলো একটা সমীকরণ, এরম দেওয়া আছে। এই সমীকরণটা কিরূপ হবে? এই সমীকরণটা কিরূপ হবে? আমরাকে 4টাকে ওপার করে দিচ্ছি, তাহলে 3y ইকুয়াল টু 4, অতএব y ইকুয়াল টু 4/3। তার মানে এটাও হচ্ছে ধ্রুবক, এটাও ধ্রুবক। ঠিক আছে, এখানে কোনো চল না, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে এই সমীকরণটা কেমন হবে? এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, এখানে এক্স নাই, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। আমরা লিখব এক্স অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। এই সমীকরণটা হবে, যদি লেখচিত্র অঙ্কন করি সেটা হবে এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, কমপ্লিট। এবার দেখো, এবার আমরা চলে আসতেছি হচ্ছে, মনে করো যদি এরম থাকে, মনে করো মূল বিন্দু হচ্ছে ও ইকুয়াল টু 0,0। আমরা জানি মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0। মনে করো এরকম একটা স্থানাঙ্ক আছে 2x -3y ইকুয়াল টু 0। মনে করো এরকম একটা সমীকরণ আছে। এই সমীকরণটা
কোন অক্ষের সমান্তরাল হবে, না মূল বিন্দুগামী হবে, না কোনো অক্ষের সমান্তরাল হবে না। এইরূপ ক্ষেত্রে কি হবে, আমরা কিন্তু এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান 0 বসাবো, মানে 2 × 0 - 3 × 0। তার মানে দেখো এটা 0 - 0 এটা সমান 0 আসলো। এই সমাধান, এই মানে সমীকরণটা কিন্তু মূল বিন্দুগামী, এটা কিন্তু হবে মূল বিন্দুগামী, মূল বিন্দু, এক্ষেত্রে কিন্তু মূল বিন্দুগামী হবে, এটা হচ্ছে মূল বিন্দুগামী হবে কিন্তু। ঠিক আছে, এবার যদি দেখো এরম যদি থাকে একটা 2x + 5y = 7, এই ক্ষেত্রে কি হবে, এটা কিন্তু কোনো অক্ষেরই সমান্তরাল হবে না। তার মানে এটা হচ্ছে কোনো অক্ষের, এক্ষেত্রে হবে এটা কিন্তু কোনো অক্ষের সমান্তরাল হবে না। এটা কিন্তু কোনো অক্ষের সমান্তরাল হবে না। দেখো এখানে যে সমীকরণ দেওয়া আছে, এখানে এক্স আছে, ওয়াই আছে, আবার 5 আছে, তাহলে এটা কিন্তু কোনো অক্ষের সমান্তরাল হবে না। যেটা এক্স অক্ষের হবে সেটা ওয়াই দেওয়া থাকবে, এক্স দেওয়া থাকবে না, সেখানে এক্স লেখা থাকবে না। আর যেটা ওয়াই অক্ষের হবে সেখানে এক্স থাকবে, ওয়াই থাকবে না। যেখানে ওয়াই থাকবে এক্স নাই, সেটা এক্স অক্ষের সমান্তরাল। আর যেখানে ওয়াই আছে এক্স নাই, সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। আর যেখানে এক্স আর ওয়াই আছে, অন্য কোনো সংখ্যা নাই, সেখানে ধ্রুবক রাশি নাই, আর সেটা হচ্ছে মূল বিন্দুগামী হবে। আর যেখানে এক্স আছে, ওয়াই আছে এবং অন্য সংখ্যা আছে, সেটা হচ্ছে কোনো অক্ষের সমান্তরাল হবে না। তাহলে এটা কিন্তু কোনো অক্ষের সমান্তরাল হবে না। তার মানে হচ্ছে এই সি নম্বর, কোনো অক্ষের সমান্তরাল নয়, আমার অ্যান্সার হবে সি। ঠিক আছে, আমি আবার বলে নিচ্ছি, যদি এক্স ইকুয়াল টু ধ্রুবক হয় তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স ইকুয়াল টু ধ্রুবক হলে এরম থাকলে এখানে ওয়াই নাই, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। আবার ওয়াই ইকুয়াল টু যদি ধ্রুবক হয়, দেখো এর মধ্যে এক্স নাই, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। আবার যখন এক্স ওয়াই এর মান বসে 0 হবে, টোটাল মানটা 0 আসবে, আর সেটা হচ্ছে মূল বিন্দুগামী। আর যেখানে এক্স ওয়াই এবং ধ্রুবক রাশিও থাকবে, সেটা হচ্ছে কোনো অক্ষের সমান্তরাল না। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। খুব ভালো করে চারটা মনে রাখা দিবে, এরকম ধরনের দেয়। এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। 5 নম্বর, দেখো এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে 4x + 3y = 7, আর 7x - 3y = 4। বলছে সমীকরণ দ্বয়ের এর নম্বর হচ্ছে একটি নির্দিষ্ট সমাধান আছে, বি নম্বর হচ্ছে অসংখ্য সমাধান আছে, সি নম্বর কোনো সমাধান নাই, আর ডি নম্বর হচ্ছে কোনোটিই নাই। তিনটা অপশনে কোনোটিই না, কোনটা হবে? খুব ভালো করে দেখবে, তিনটা নিয়ম দেখবে। প্রথমে আমি লিখছি, 1 নম্বর নিয়মটা দেখবে, যদি এরম থাকে যে a1/a2 নট ইকুয়াল টু b1/b2, মানে a1 a2-র সঙ্গে b1 b2 যদি সমান না হয়, এক্ষেত্রে এটা হবে একটি নির্দিষ্ট সমাধান আছে। এক্ষেত্রে কিন্তু একটি সমাধান আছে। ঠিক আছে, এক্ষেত্রে একটি সমাধান আছে। যখন a1/a2 নট ইকুয়াল টু b1/b2, এক্ষেত্রে কিন্তু একটি মাত্র নির্দিষ্ট সমান আছে। দুটো সরলরেখা কিন্তু একটা বিন্দুতে ছেদ করবে কিন্তু, তার মানে এটা হচ্ছে অসমাপতিত। ঠিক আছে, একটা বিন্দুতে ছেদ করবে কিন্তু, এটা কমপ্লিট। এবার চলে আসতেছি 2 নম্বরে আসতেছি। দেখো যদি এরম থাকে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2, এক্ষেত্রে কিন্তু অসংখ্য সমাধান আছে। বি নম্বর, অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে। এরম যদি থাকে তাহলে আমরা বলবো যে অসংখ্য সমাধান আছে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে a1 কি, a2 কি, b1 কি, b2 কি, c1 কি, c2 কি? দেখো a1 বলতে 4 আর a2 বলতে 7, b1 বলতে 3
আর B2 বলতে -3, আর C1 বলতে 7, আর C2 বলতে হচ্ছে 4। আমি আবার বলছি, এটাকে বলা হচ্ছে A1, এটা হচ্ছে A2, B1 B2, C1 C2। ঠিক আছে, এবার 3 নম্বর আসতেছি হচ্ছে কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান ঠিক এরকম A1/A2 ইকুয়াল টু B1/B2 আর নট ইকুয়াল টু C1/C2। যদি এরকম হয় তাহলে কোনো সমাধান সম্ভব নয়, কোনো সমাধান সম্ভব, কোনো সমাধান নাই। আমরা লিখব যে কোনো সমাধান নাই, এক্ষেত্রে কোনো সমাধান নেই। তিনটা কিন্তু খুব ভালো করে মনে রাখা দিবে, এই ধরনের কিন্তু একটা কোশ্চিন আসে কিন্তু, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে অসংখ্য সমাধান থাকবে, 2 নম্বর হচ্ছে কেবলমাত্র একটি সমাধান থাকবে, আর 3 নম্বর হচ্ছে কোনো সমাধান নাই। তাহলে যখন একটি মাত্র সমাধান থাকবে তখন A1/A2 নট ইকুয়াল টু B1/B2, মানে A1 A2-র সঙ্গে B1 B2 সমান না। আর যদি A1 A2-র সঙ্গে B1 B2 সমান, তার সঙ্গে আবার C1 C2 সমান, সে তো অসংখ্য সমাধান দেবে, অসংখ্য সমাধান। মানে একটা সরলরেখাই পড়বে, দুটা সরলরেখা কিন্তু একটা সরলরেখার উপর দিয়ে যাবে, সমাপাতিত হবে। আর যখন A1 A2 আর B1 B2 সমান কিন্তু C1 C2 সমান না, সেক্ষেত্রে কিন্তু কোনো সমাধান নাই। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখতে। এখানে A1 বলতে কিন্তু 4, আর A2 বলতে 7, B1 বলতে 3, আর B2 বলতে -3, আর C1 বলতে 7, আর C2 বলতে হচ্ছে 4। কমপ্লিট, ঠিক আছে। তাহলে আমাদেরকে এবার দেখতে হবে এটা কি আছে। এখানে সমীকরণ যেটা দুটো দিছে, একটা হচ্ছে 4x + 3y ইকুয়াল টু 7, আর একটা দেওয়া আছে 7x -3y ইকুয়াল টু 4। ঠিক এরকম দুটো সমীকরণ দেওয়া আছে। এর মধ্যে দেখো কোন অপশানটা আমাদের মিল খাবে, মিলবে কোনটা সেটা আমরা কিন্তু দেখব। এখানে A1 হচ্ছে 4 আর A2 হচ্ছে 7, A1/A2 আচ্ছা ইকুয়াল টু B1 হচ্ছে 3 আর B2 হচ্ছে -3। এবার দেখো A1/A2-র সঙ্গে B1/B2 কিন্তু মিল নাই, দুটো সমান না কিন্তু, তার মানে এটা নট ইকুয়াল টু, এটা কিন্তু নট ইকুয়াল টু, সমান না। এর মধ্যে কোন অপশান মিলছে, তার মানে 1 নম্বর অপশান, একটি নির্দিষ্ট সমাধান আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে এ, অ্যান্সার হবে হচ্ছে এ অ্যান্সার। এরম যখন হবে দেখো এর সঙ্গে এটা সমান না, তার মানে এটা একটি মাত্র নির্দিষ্ট সমাধান আছে, এই অপশান মিলছে, কিন্তু এই অপশানের সঙ্গে মিল আছে। দেখো এই অপশানের সঙ্গে A1/A2 নট ইকুয়াল টু B1/B2, তাহলে এখানে একটি মাত্র নির্দিষ্ট সমাধান আছে, তার মানে এ অ্যান্সার হবে এ। খুব ভালো করে দেখবে। আর যখন তিনটাই সমান হবে, মানে A1/A2 ইকুয়াল টু B1/B2 ইকুয়াল টু C1/C2, সেক্ষেত্রে অসংখ্য সমাধান আছে। আর যখন প্রথম দুটো সমান কিন্তু পরেরটা নট ইকুয়াল টু, সেটা কোনো সমাধান নাই। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 1-6 নম্বর দেখো প্রশ্ন আছে 25Q - 75Q প্লাস 50Q প্লাস 3A, মানে 3 × 25 × 75 × 50, বলছে এর মান কত হবে। এই অঙ্কটার আমাকে কিন্তু মান বার করতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু একটা ফর্মুলা আমি বলে দিচ্ছি, একটা ইম্পর্টেন্ট ফর্মুলা মনে রেখে দিবে, সেটা হচ্ছে AQ প্লাস BQ প্লাস CQ মাইনাস 3ABC। এটা সমান কি হয়, AQ প্লাস BQ প্লাস CQ মাইনাস 3ABC সমান কি হয়, এটা সমান A প্লাস B প্লাস C ইন্টু A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার মাইনাস AB মাইনাস BC মাইনাস CA। এটা ফর্মুলা হবে, ফর্মুলা হবে হচ্ছে A প্লাস B প্লাস C ইন্টু A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার মাইনাস AB মাইনাস BC মাইনাস CA। ঠিক আছে, এই ফর্মুলা মনে রেখে দেবে। এটা হচ্ছে AQ প্লাস BQ প্লাস CQ মাইনাস 3ABC ইকুয়াল টু A প্লাস B প্লাস C ইন্টু A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার মাইনাস AB মাইনাস BC মাইনাস CA। ঠিক আছে, তাহলে আমি এবার অঙ্কটা লিখে নিচ্ছি। এখানে আছে 25 তার কিউ মাইনাস 75 তার কিউ
প্লাস 50 তার কিউ প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50। দেখো আমার ফর্মুলা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এখানে আছে এ কিউ মাইনাস বি কিউ প্লাস সি কিউ, কিন্তু মিলল না। তাহলে আমাকে এটাকে কিন্তু এই আকার করতে হবে। আমি করছি, দেখো কীভাবে লিখছি। এটাকে লিখছে হচ্ছে 25 তার হচ্ছে হোল কিউ প্লাস মাইনাস 75 তার হোল কিউ। দেখো এবার এ কিউ প্লাস বি কিউ, এখানে প্লাস মাইনাস করলে কিন্তু মাইনাস, তার সঙ্গে গুণ করলে কিন্তু মাইনাস হবে, ঠিক আছে। প্লাস 50 তার হোল কিউ প্লাস 3 ইন্টু 25 ইন্টু মাইনাস 75 মাইনাস 75, এখানে হচ্ছে মাইনাস লিখবে, এটা হচ্ছে মাইনাস 75 ইন্টু 50, আবার গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই জিনিসটা ফিরে আসবে আবার। এখানে মাইনাস, এনে মাইনাস গুণ করলে প্লাস, ঠিক আছে। এইবার এটা কিন্তু একটা ফর্মুলায় বলেছে হচ্ছে এ কিউ প্লাস বি, এখানে বি বলতে কিন্তু মাইনাস 75, বি হচ্ছে মাইনাস 75, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান কি হয়, এটা সমান হচ্ছে এ প্লাস বি, এখানে প্লাস বি বলতে মাইনাস 75 প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে বি বলতে কিন্তু মাইনাস 75, বি হচ্ছে মাইনাস 75, প্লাস মানে মাইনাস মাইনাস এ বি মানে 25 ইন্টু 75 এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে এবার একটা যদি লক্ষ্য করো 50 আর 25 যোগ করলে 75, তার মানে এখানে হচ্ছে 75 মাইনাস 75, এই 50 আর 25 75, তার থেকে 75 বিয়োগ, আর এটা যা আছে তাই, এটা হচ্ছে 25 তার হোল স্কোয়ার মাইনাস 75 তার হোল স্কোয়ার প্লাস 50 তার হোল স্কোয়ার মাইনাস 25 ইন্টু মাইনাস 75 মাইনাস 75 ইন্টু 50 মাইনাস 50 ইন্টু 25 কমপ্লিট। এবার এটা গুণ করলে 0 75 তার 75 বিয়োগ করলে 0, এখানে যা আছে তা এখানে হচ্ছে 25 তার হোল স্কোয়ার মাইনাস 75 তার হোল স্কোয়ার 50 তার স্কোয়ার মাইনাস 25 ইন্টু মাইনাস 75 মাইনাস 75 ইন্টু 50 মাইনাস 50 ইন্টু 25। এবার দেখো 0 দিয়ে এটাকে গুণ, 0 আর এটা গুণ করলে সমান সমান 0, তাহলে আমার অ্যান্সার কিন্তু আসলো 0। কিন্তু অপশান এ আছে 150, অপশান বি হচ্ছে 0, অপশান সি 25, অপশান ডি 50, এখানে বি অ্যান্সার হবে বি, এখানে অ্যান্সার হচ্ছে বি। খুব ভালো করে দেখবে, মনে রেখে দিবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। ঠিক আছে, খুব ভালো করে মনে রেখে দিবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 1-7 নম্বর দেখো প্রশ্ন আছে লগ এক্স টু দি বাই এ লগ টু দি বাই এক্স ইকুয়াল টু 5 হলে বলছে এ এর মান কত, আমাকে এর মান বের করতে হবে। দেখো এখানে সে লগ এক্স টু দি পাওয়ার এ ইন্টু লগ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 5, এরকম অঙ্ক দেওয়া আছে। এবার এটাকে আমরা ভেঙে নেব, আমরা এটাকে ভাঙছি, উপরে হচ্ছে লগ লগ এ আর এখানে হচ্ছে লগ এক্স ইন্টু লগ এক্স আর লগ এখানে হচ্ছে 2 লগ এ ইকুয়াল টু 5। এটা কিন্তু আমরা ভেঙে লিখলাম লগ এ বাই লগ এক্স আর লগ এক্স বাই লগ 2। আমরা কিন্তু এই দুটো কেটে দিচ্ছি, তাহলে এখানে থাকবে হচ্ছে লগ এ তার নিচে লগ 2 ইকুয়াল টু 5। দেখো এটা আমরা লিখতে পারি লগ
টু পাওয়ার এ ইকুয়াল টু 5। এটাকে এইভাবে লেখা যাবে, এটাকে করলে এটা হবে কিন্তু। ঠিক আছে, এইবার আমরা কি করব, লকটা তুলে দেবো আর টুটাকে ওপার করে দেবো। অতএব টুকে ওপার করে দেবো, বলে এ ইকুয়াল টু 2^5। এটা গেলে কিন্তু এটা পাওয়ার, 5টা কিন্তু পাওয়ার হবে, এটা ওপার গেলে কিন্তু পাওয়ার হবে। এবার এ ইকুয়াল টু 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 2 4, 8 32। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 32, এর মান কিন্তু 32। অপশান এ হচ্ছে 32, অপশান বি 25, সি হচ্ছে x⁹9, ডি হচ্ছে x⁻10। আমার এ অ্যান্সার হবে হচ্ছে এ, এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে। চলে আসতেছি আমি আর নেক্সট 8 নম্বর। দেখো প্রশ্ন আছে যে ABCDর রম্বসের কোন ACB 40 ডিগ্রি হলে কোন ADB এর পরিমাপ হবে। কোন ACB দেওয়া আছে 40 ডিগ্রি, কোন ADB কত হবে সেটা আমাকে বের করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নহে এবং কর্ণ দুটি অসমান, তাকেই হচ্ছে রম্বস বলে। আমি আবার বলছি, যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নহে এবং কর্ণ দুটি অসমান, তাকেই হচ্ছে রম্বস বলে। আর যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং কোণগুলি সমকোণ এবং কর্ণ দুটি সমান, তাকে হচ্ছে বর্গক্ষেত্র বলে। এটা হচ্ছে রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য। ঠিক আছে, রম্বসের 4টা বাহু সমান, বর্গক্ষেত্রেও 4টা বাহু সমান। বর্গক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি, রম্বসের কোণগুলি সমকোণ না, 90 ডিগ্রি না। আর বর্গক্ষেত্রের কর্ণ দুটি সমান আর রম্বসের কর্ণ দুটি অসমান। ঠিক আছে, তাহলে আমরা একটা রম্বস এঁকে নিচ্ছি। রম্বস 4টা বাহু সমান, এটা একটা রম্বস, নাম দিচ্ছি এ বি সি ডি। কোন এসিবি, তাহলে আমাকে কর্ণ যোগ করতে হবে। এসিবি, কোন এসিবি, এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি। বলছে কোন এডিবি, এই কোণটা বের করতে হবে আমাকে, এই কোণ বের করতে হবে, এই কোণটা কত বের করতে হবে। আমরা প্রথমে লিখব কোণ এসিবি ইকুয়াল টু 40 ডিগ্রি। আচ্ছা, এইবারে একটি জিনিস দেখো, এই যে ত্রিভুজ এ বি সি, দেখো এই ত্রিভুজের কিন্তু এ বি আর বিসি সমান। এ বি বাহু মানে এই বাহুর সঙ্গে এই বাহুর সমান। আমরা জানি যে ত্রিভুজে যদি দুটো বাহু সমান হয় তাহলে দুটো কোণ সমান হবে। এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কিন্তু 40 ডিগ্রি হবে, এই কোণটাও হচ্ছে 40 ডিগ্রি। তো আমরা লিখে নিচ্ছি যে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর কোণ এসিবি ইকুয়াল টু কোণ এসিবি ইকুয়াল টু কোণ বিএসি। যেহেতু আচ্ছা এখানে লিখে নিচ্ছি ইকুয়াল টু 40 ডিগ্রি, যেহেতু এ বি ইকুয়াল টু বিসি, যেহেতু এ বি আর বিসি সমান। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে কিন্তু এই কোণটাও 40 ডিগ্রি, আর এই কোণটা তোমার হয়ে যাচ্ছে 40, এই কোণটা তাহলে তোমার হবে কত, 40 ডিগ্রি, এই কোণটাও 40 ডিগ্রি। আমরা লিখব কোণ, কারণ দেখো এই বাহুর সঙ্গে এই বাহুর সমান্তরাল, এটা একটা ভেদক। আমরা লিখতে পারি যে এডি সমান্তরাল বিসি, এডি আর বিসি কিন্তু সমান্তরাল, এডি আর বিসি হচ্ছে সমান্তরাল। এডি বিসি যদি সমান্তরাল হয়, এডি আর বিসি হচ্ছে সমান্তরাল, আর হচ্ছে এসি এডি এডি আর হচ্ছে বিসি সমান্তরাল, আর এসি ওয়াদের ভেদক,
এবং এসি উহাদের ভেদক। অতএব কোণ এসিবি ইকুয়াল টু কোণ সিএডি ইকুয়াল টু 40 ডিগ্রি। এটা হচ্ছে একান্তর কোণ, এটাকে বলা হয় একান্তর কোণ। তার মানে অতএব কোণ সিএডি ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে এই কোণটা কিন্তু এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, এই কোণটা 40 ডিগ্রি, ঠিক আছে। এটা 40, তাহলে এখানে কিন্তু 80 হয়ে গেল, 80, তাহলে এই কোণটা কিন্তু 80 হয়ে গেল। এইবার এই যে ত্রিভুজ, তার মানে কোণ বিএডি, অতএব কোণ বিএডি ইকুয়াল টু 80 ডিগ্রি। বিএডি এই গোটা কোণ কিন্তু 80, তাহলে এই যে ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডির কিন্তু এই দুটা কোণ সমান। লিখবো ত্রিভুজ এবিডি এর কোণ এবিডি ইকুয়াল টু কোণ এডিবি। এবিডি আর এডিবি, যেহেতু এবি ইকুয়াল টু এডি, যেহেতু এই দুটো বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তাহলে এই কোণ সমান হবে। কিন্তু যদি 80 হয় তো দুটো কোণের যোগফল 100 ডিগ্রি হবে। লিখব কোণ এবিডি প্লাস কোণ এডিবি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ইকুয়াল টু 100 ডিগ্রি। তাহলে এই দুটা কোণের যোগফল হচ্ছে 100 ডিগ্রি, কিন্তু দুটা কোণ তো সমান, এই দুটা বাহু যেহেতু সমান, দুটো বাহু সমানের দুটা কোণ সমান, তাহলে এক একটা কত করে হবে 50 ডিগ্রি। লিখব অতএব কোণ এ বিডি ইকুয়াল টু কোণ এ ডিবি ইকুয়াল টু 100 ডিগ্রি বাই 2 সমান সমান 50 ডিগ্রি। তার মানে কোণ, অতএব কোণ এ ডিবি ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। যেহেতু এটা 100 ডিগ্রি, এটা 40 হলে এটা 40 হবে, আবার যেহেতু একান্তর কোণ তাহলে এটা 40 হলে এটাও 40, তার মানে 80, এই দুটো মিলে 100। যেহেতু দুটো কোণ সমান, কারণ বাহু দুটো সমান, বাহু সমান কোণ সমান, এক একটা 50 করে। অপশান এ হচ্ছে 90 ডিগ্রি, বি হচ্ছে 110 ডিগ্রি, সি হচ্ছে 50 আর ডি হচ্ছে 120। সি অ্যান্সার হবে হচ্ছে সি অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন আছে যে এবিসিডি সামান্তরিকের ভিতর ও যে কোনো একটি বিন্দু, সামান্তরিকের ভিতর ও যে কোনো একটি বিন্দু ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ সিওডি ইকুয়াল টু 16 বর্গ সেমি। এই দুটো ত্রিভুজের যোগফল হচ্ছে 16 বর্গ সেমি হলে বলছে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত। এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত সেটা আমাকে বের করতে হবে। খুব ভালো করে দেখো, একটা সামান্তরিক আঁকাচ্ছি, একটা সামান্তরিক নাম দিচ্ছি এ বি সি ডি। এর অভ্যন্তরে ও যে কোনো একটা বিন্দু, ও হচ্ছে যে কোনো একটা বিন্দু, ভিতরে ও যে কোনো একটা বিন্দু। এবার আমরা কিন্তু ও বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল সরলরেখাটা নিই, ও বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল সরলরেখাটা নিই, যার নাম দিচ্ছি ই এফ। ও বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল সরল রেখা টানি। বলছে ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ সি ও ডি, এই দুটো ত্রিভুজের যোগফল দেওয়া আছে 16 বর্গ সেমি। এই দুটো ত্রিভুজের যোগফল 16 বর্গ সেমি। বলছে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল কত। এই সামান্তরিকের ক্ষেত্রফল কত? ঠিক আছে, তাহলে আমরা একটু লিখে নিচ্ছি যে ও বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল সরল রেখা
সরল রেখা টানি যাহা এডি ও বিসিকে ই ও এফ বিন্দুতে ছেদ করে কমপ্লিট। তাহলে আমরা কিন্তু ও বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল সরল রেখা টানি যাহা এডি ও বিসিকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। এবার দেখো এই যে ত্রিভুজ এও বি আর সামান্তরিক এ বি এফ ই এটা কিন্তু একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। আমরা লিখব যে ত্রিভুজ এ ও বি এবং সামান্তরিক এ বি এফ ই একই ভূমি এ বি ও একই সমান্তরাল যুগল এ বি ও ই এফ এর মধ্যে অবস্থিত। এখানে যে ত্রিভুজ এও বি আর সামান্তরিক এ বি এফ ই এরা কিন্তু একই ভূমি এ বি আর একই সমান্তরাল যুগল এ বি ও ইএফ এর মধ্যে অবস্থিত। আমরা জানি একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক যদি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ও বি ইকুয়াল টু হাফ সামান্তরিক এ বি এফ ই। তাহলে এই ত্রিভুজটা কিন্তু এই সামান্তরিকের অর্ধেক, ঠিক আছে। তার মানে অতএব সামান্তরিক এ বি এফ ই ইকুয়াল টু ত্রিভুজ এ ও বি। তাহলে এই সামান্তরিকটা কিন্তু ত্রিভুজের দ্বিগুণ, ত্রিভুজকে 2 দিয়ে গুণ করলে সামান্তরিক হবে। অনুরূপভাবে এই ত্রিভুজটাই সামান্তরিকের দ্বিগুণ। অনুরূপভাবে ত্রিভুজ সামান্তরিক সি ডি ই এফ ইকুয়াল টু ত্রিভুজ সি ও ডি। এবার এই দুটো সামান্তরিক যোগ করব, লিখব সামান্তরিক এ বি এফ ই প্লাস সামান্তরিক সি ডি ই এফ ইকুয়াল টু কমন নেয় ব্র্যাকেটে ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ সি ও ডি। তার মানে এই দুটো সামান্তরিক মানে এই দুটো ত্রিভুজের দ্বিগুণ, দুটো ত্রিভুজ যোগফলকে 2 দ্বারা গুণ। এবার দুটো সামান্তরিক মানেই হচ্ছে সামান্তরিক এ বি সি ডি ইকুয়াল টু 2 ইন্টু দুটো ত্রিভুজের যোগফল। দেখো দুটো ত্রিভুজের যোগফল হচ্ছে 16, এই দুটো ত্রিভুজের যোগফল হচ্ছে 16 বর্গ সেমি। 16 তাহলে 2 ইন্টু 16 সমান 32 বর্গ সেমি। 32 বর্গ সেমি। এবার আমরা অপশান দেখব। অপশান এ হচ্ছে 8 বর্গ সেমি, অপশান বি হচ্ছে 32 বর্গ সেমি, অপশান সি হচ্ছে 24 বর্গ সেমি, অপশান ডি হচ্ছে 48 বর্গ সেমি। অ্যান্সার হচ্ছে বি। তাহলে এখানে হচ্ছে বি অ্যান্সার। খুব ভালো করে দেখবে, এই ত্রিভুজটা হচ্ছে সামান্তরিক অর্ধেক, এই সামান্তরিক হচ্ছে ত্রিভুজের দ্বিগুণ, এই সামান্তরিক ত্রিভুজের দ্বিগুণ, আবার এই সামান্তরিক এই ত্রিভুজের দ্বিগুণ। এই দুটো সামান্তরিকের যোগফল মানে এবিসিডি সামান্তরিক। দুটো ত্রিভুজের যোগফলকে আমরা 2 দ্বারা গুণ করব, এই যোগফলকে 2 দ্বারা গুণ, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব।
ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। নেক্সট হচ্ছে 11 নম্বর, বলছে দেখো 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 5 ডেসিমি বর্গ, 5 ডেসিমি বর্গ মানে বর্গাকার, চারিদিকে 5 ডেসিমি। যে টালিটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে 5 ডেসিমি বর্গ, মানে দৈর্ঘ্য প্রস্থ 5 ডেসিমিকে, দৈর্ঘ্য 5 ডেসিমি, প্রস্থ 5 ডেসিমি। বলছে কতগুলি টালি লাগবে আমাকে বের করতে হবে। তাহলে আমরা কিন্তু প্রথমে আয়তাকার জায়গার ক্ষেত্রফল বের করব, আবার টালির ক্ষেত্রফল বের করব। এবার আয়তাকার জায়গার ক্ষেত্রফল আমরা কিন্তু ডেসিমি এককে করব, ডেসিমি এককে করব। মিটারকে 10 দ্বারা গুণ করলে ডেসিমি হয়, 10 ডেসিমি মানে হচ্ছে 1 মিটার। এবার আমরা টালির ক্ষেত্রফল বের করব। টালি কিন্তু বর্গাকার, দৈর্ঘ্য 5 ডেসিমি, প্রস্থ 5 ডেসিমি। আমরা কিন্তু টালির ক্ষেত্রফল বের করব। এবার জায়গার ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা কিন্তু টালির সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কিন্তু জায়গার ক্ষেত্রফল বের করব। জায়গার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, আমরা যদি ডেসিমি, জায়গার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, 6 মিটার আমরা যদি ডেসিমি করি 6 গুণন 10 60 ডেসিমি। প্রস্থ হচ্ছে 4 মিটার মানে 4 ইন্টু 10 40 ডেসিমি। এবার আমরা ক্ষেত্রফল করব 60 ইন্টু 40, দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক আছে, প্রথমে লিখছি জায়গার দৈর্ঘ্য ইকুয়াল টু 6 মিটার সমান সমান 6 ইন্টু 10 60 ডেসিমি, 60 ডেসিমি। জায়গার প্রস্থ ইকুয়াল টু 4 মিটার সমান সমান 4 ইন্টু 10 40 ডেসিমি। তাহলে মিটারকে ডেসিমি করতে গেলে 10 দ্বারা গুণ করতে হয়। ঠিক আছে, মনে রেখে দেবে যে প্রথমে মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলো, মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলো মনে রেখে দেবে। ঠিক আছে, এবার জায়গার ক্ষেত্রফল, অতএব জায়গার ক্ষেত্রফল ইকুয়াল টু 60 ইন্টু 40 বর্গ ডেসিমি কমপ্লিট। তাহলে আমরা কিন্তু জায়গার ক্ষেত্রফল বের করলাম। এবার টালির ক্ষেত্রফল লিখব, টালির ক্ষেত্রফল ইকুয়াল টু 5 ইন্টু 5 বর্গ ডেসিমি। মানে দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ 5, এখানে আছে 5 ডেসিমি বর্গ, 5 ডেসিমি বর্গ মানে স্কোয়ার। ঠিক আছে, অতএব টালির সংখ্যা ইকুয়াল টু, তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 60 ইন্টু 40, নিচে 5 ইন্টু 5, 5 দিয়ে কাটলে 5 12 60, 5 দিয়ে কাটলে 5 8 40, 8 12 96টি। এবার আমরা অপশান দেখব। অপশান এ হচ্ছে 72টি, অপশান বি 48টি, অপশান সি 96টি, অপশান ডি হচ্ছে 120টি। তাহলে অপশান সি আমরা অ্যান্সার লিখব হচ্ছে সি। কমপ্লিট। এবার চলে আসবো আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 1-এর 12 নম্বর, বলছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এক্স বর্গ সেমি। বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক্স বর্গ সেমি, পরিধি ওয়াই সেমি এবং ব্যাসের দৈর্ঘ্য জেড সেমি হলে হচ্ছে এক্স বাই ওয়াই জেড এর মান হবে কত হবে বের করতে হবে। আমি একটু দেখে দিচ্ছি, এটা একটা বৃত্তাকার ক্ষেত্র, মনে করি এটা একটা বৃত্ত, বৃত্তাকার ক্ষেত্রের এটা কেন্দ্র, এটা হচ্ছে ব্যাস এ ও বি। এটা কিন্তু একটা ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, আমরা যদি এটা আর ধরি আর সেমি, এটা হচ্ছে আর সেমি, তাহলে ব্যাস হবে 2 আর সেমি, আর এটা হচ্ছে পরিধি, এই পরিধি হচ্ছে 2 পাই আর।
আর এই গোটাটা হচ্ছে ক্ষেত্রফল, যেটা হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আমরা ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি। প্রথমে লিখব ধরি ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। তাহলে ব্যাস, এটা হচ্ছে ব্যাস, অতএব ব্যাস ব্র্যাকেটে জেড ইকুয়াল টু 2r সেমি। ব্যাস হচ্ছে 2r সেমি। অতএব পরিধি, পরিধি পরিধি হচ্ছে y ইকুয়াল টু 2 পাই আর সেমি। পরিধি, এখান থেকে এই গোটাটা হচ্ছে পরিধি, এটা হচ্ছে পরিধি, এই গোটাটা ঘুরে আসলেই পরিধি, মানে 2 পাই আর। যখন আমরা এই গোটাটা বের করব, এটা হচ্ছে পরিধি 2 পাই আর। অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফল ব্র্যাকেটে এক্স, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, গোটাটা ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার বর্গ সেমি। ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ সেমি। এবার আমাকে বের করতে হবে এক্স বাই ওয়াই জেড। দেখো এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে পাই আর স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে 2 পাই আর, আর জেড এর মান হচ্ছে 2r, জেড এর মান 2r। তাহলে আমরা কিন্তু পাই পাই এই আর আর মিলে আর্সকে কেটে গেলাম। উপরে তাহলে থাকলো 1, উপরে 1 আর নিচে হচ্ছে 4, 2 2 4, তাহলে 1-এর 4। এবার অপশান দেখব, অপশান এ হচ্ছে হাফ, অপশান বি হচ্ছে 1-এর 4, অপশান সি হচ্ছে 1-এর 8, অপশান ডি হচ্ছে 1। তাহলে বি অ্যান্সার লিখবো হচ্ছে বি অ্যান্সার, অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, খুব ভালো দেখবে। এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 1-এর 13 নম্বর। দেখো এটা একটা রাশিবিজ্ঞান অঙ্ক, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আসে হচ্ছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু, কতগুলো শ্রেণী আছে তার মধ্যবিন্দু দেওয়া আছে 15, 20, 25, 30 ডট ডট ডট। বলছে যে শ্রেণীটির মধ্যবিন্দু 25, যে শ্রেণীটির মধ্যবিন্দু 25 আর সেটি হলো, সেটা কি হবে সেটা আমাকে বের করতে হবে। বলছে যে শ্রেণীটির মধ্যবিন্দু 25, মনে করি এটা যে শ্রেণীটির মধ্যবিন্দু 25 সেটি কত সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা আমরা ধরে নিচ্ছি, ধরি নিম্ন সীমা, নিম্ন সীমা ইকুয়াল টু এক্স। আমরা কিন্তু নিম্ন সীমা ধরে নিচ্ছি এক্স, আর শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য ধরে নিচ্ছি, ধরি শ্রেণী দৈর্ঘ্য ইকুয়াল টু ডি। আমরা ধরে নিচ্ছি শ্রেণী দৈর্ঘ্য ইকুয়াল টু ডি। অতএব প্রথম শ্রেণী, অতএব শ্রেণী হবে, অতএব শ্রেণী ইকুয়াল টু এক্স, আর এখানে হচ্ছে এক্স ডি, মানে এক্সের থেকে এক্স ডি শ্রেণী। আর অতএব পরবর্তী শ্রেণী হবে এক্স এক্স প্লাস ডি, এক্স এক্স প্লাস ডি, মানে এক্স থেকে এক্স প্লাস ডি, যেহেতু পার্থক্য হচ্ছে ডি। আর পরবর্তী শ্রেণীটা হবে এক্স প্লাস ডি থেকে এক্স প্লাস 2ডি। পরবর্তী শ্রেণী হবে এক্স প্লাস ডি থেকে এক্স প্লাস 2ডি। তার পরের শ্রেণী হবে এক্স প্লাস 2ডি থেকে এক্স প্লাস 3ডি। তার পরের শ্রেণী হবে এক্স প্লাস 3ডি থেকে এক্স প্লাস 4ডি। এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, আমরা কিন্তু ধরে নিচ্ছি নিম্ন সীমা এক্স, আর শ্রেণী দৈর্ঘ্য মানে নিম্ন আর উচ্চর মধ্যে পার্থক্য সেটা হচ্ছে ডি। এটা যদি এক্স হয় এটা এক্স প্লাস ডি, পরেরটা কিন্তু আরও ডি এর সঙ্গে যোগ হবে, মানে এক্স প্লাস ডি থেকে এক্স প্লাস 2ডি। তারপরেরটা আবার এক্স প্লাস 2ডি থেকে এক্স প্লাস 3ডি। তারপরেরটা আবার এক্স প্লাস 3ডি থেকে এক্স প্লাস 4ডি।
কমপ্লিট। আচ্ছা, এইবার আমরা বের করব হচ্ছে মধ্যবিন্দু। অতএব মধ্যবিন্দু 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 মানে হচ্ছে মানে নিম্নসীমা প্লাস উচ্চসীমা বাই 2, উচ্চ আর নিম্ন যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, তাহলে হচ্ছে এক্স প্লাস ডি বাই হচ্ছে 2 সমান সমান 2x প্লাস ডি বাই 2। এটা দেওয়া আছে হচ্ছে 25, এটা দেওয়া আছে 25 শর্তানুসারে। এখানে বলা আছে 25, যে শ্রেণীটির মধ্যবিন্দু 25, শর্তানুসারে 2x প্লাস ডি বাই 2 ইকুয়াল টু 25। অতএব 2x প্লাস ডি ইকুয়াল টু 50। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এটা কিন্তু আমরা 1 নং সমীকরণ করলাম। এবার পরের শ্রেণীর পরবর্তী শ্রেণীটি আমরা মধ্যবিন্দু নির্ণয় করি। দেখি পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু ইকুয়াল টু এক্স প্লাস ডি প্লাস এক্স প্লাস 2d বাই 2। মানে এই দুটো যোগ করতে হবে, এক্স প্লাস ডি প্লাস এক্স প্লাস 2d সমান সমান 2x প্লাস 3d বাই 2। এবার শর্ত হচ্ছে এটা ইকুয়াল টু কত, পরবর্তী কত 30, 25 হলে তারপর এটা 30, তারপর এটা 35, তারপর এটা 40, তাহলে এটা যদি 25 হয় পরে হবে 30। এবার লিখব শর্তানুসারে 2x প্লাস 3d বাই 2 ইকুয়াল টু 30। তাহলে 2x প্লাস 3d ইকুয়াল টু 3d ইকুয়াল টু 60। 2x প্লাস 3d ইকুয়াল টু 60। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার 1 নং আর 2 নং সমীকরণ আমরা সমাধান করব। 1 নং সমীকরণ আছে 2x প্লাস ডি ইকুয়াল টু 50 আর 2x প্লাস 3d ইকুয়াল টু 60। আমরা কিন্তু মাইনাস করব, বিয়োগ করব, মাইনাস করলে মাইনাস মাইনাস মাইনাস। এবার কিন্তু এই দুটো কেটে যাবে, এখানে কিন্তু মাইনাস 2d, 3d থেকে d বাদ, মাইনাস 2d। আর এখানে কিন্তু 60টা 50 মাইনাস 10, তাহলে d ইকুয়াল টু 5। d এর মান কিন্তু 5। অতএব d বাই 2 মানে 5-এর নিচে 2 সমান 2.5। d এর মান হচ্ছে 2.5। অতএব নিম্ন সীমা ইকুয়াল টু নিম্ন সীমা ইকুয়াল টু 25 মাইনাস 2.5, তাহলে 22.5 নিম্ন সীমা। আর উচ্চ সীমা ইকুয়াল টু 25 প্লাস 2.5, তাহলে 27.5। এখানে নিম্ন সীমা হচ্ছে 22.5, মানে 25টা বিয়োগ মধ্যবিন্দু, মানে মধ্যবিন্দু থেকে d/2 বিয়োগ করতে হবে। এখানেও তো মধ্যবিন্দুর সঙ্গে যদি আমরা d/2 যোগ করি তাহলে উচ্চ সীমা পাবো। এটা হচ্ছে 27.5 আর এটা 22.5। এইবার লিখব অতএব শ্রেণী ইকুয়াল টু 22.5 থেকে 27.5। এবার আমাদের অপশান দেখব 17.5 থেকে 22.5, 22.5 থেকে 27.5, 23.5 থেকে 28.5 আর 28.5 থেকে 33.5। তাহলে আমার হচ্ছে বি, অপশান হচ্ছে বি, এটা হচ্ছে অ্যান্সার। অপশান বি হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 1-এর 14 নম্বর প্রশ্ন আছে, আয়তলেখ অঙ্কনের সময় শ্রেণী সীমানা
শ্রেণী সীমানা যেটা দেওয়া থেকে সেটা আমরা কি অঙ্কন করি আয়তলেখের ক্ষেত্রে? ওয়াই অক্ষ বরাবর অঙ্কন করি, না এক্স অক্ষ বরাবর, না এক্স ওয়াই দুটো অক্ষই বরাবর, বা এক্স ওয়াই অক্ষের মধ্যে কোন অক্ষ বরাবর আমরা ব্যবহার করি আয়তলেখ? মনে করো এরকম একটা অক্ষ আছে, এরকম, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে মূল বিন্দু মনে করো। ঠিক এখানে একটা তুমি আয়তক্ষেত্র আঁকালে, এরকম একটা আয়তক্ষেত্র আঁকালে, আবার কোনোটা হচ্ছে এর থেকে বড় আঁকালে, আবার এটা হচ্ছে ছোট আঁকালে, তারপর এটা হচ্ছে আরও বড় আঁকালে, তারপর এটা আমাকে এরম আঁকালে। এই যে আয়তলেখ, এই যে আয়তলেখগুলো করছো, এই যে আয়তলেখ করছো, বলছে আয়তলেখ অঙ্কনের সময় তোমার শ্রেণী সীমানা, এটাকে শ্রেণী সীমানা, এই যে এটা হচ্ছে শ্রেণী সীমানা, এটাকে বলা হচ্ছে শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, এটা হচ্ছে শ্রেণী সীমানা। তাহলে শ্রেণী সীমানা হচ্ছে আমার নিচ্ছে হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমরা কিন্তু এক্স অক্ষ বরাবর আমরা কি করছি? শ্রেণী সীমানা নিচ্ছি। তাহলে অ্যান্সার হবে হচ্ছে এ, অ্যান্সার হচ্ছে এ। ওয়াই অক্ষ বরাবর আমরা কিন্তু পরিসংখ্যাটা আমরা ওয়াই অক্ষনেই, শ্রেণী নেই হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর, মনে রেখে দিবে। আরেকটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে কিন্তু, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে সুবিধা হবে, ঠিক আছে? আর একটা কথা বলছি, তোমাদের জানাশোনা পরিচিত বন্ধু বান্ধবীদেরকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, পুরো ভিডিও না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব ভালো করে পরীক্ষা দাও, ঠিক আছে? থ্যাংক ইউ, গুড নাইট, আবার তোমাদের সঙ্গে দেখা হবে।